আমরা টিবিএস থেকে রেগুলার বিজনেস টক অর্গানাইজ করি। এটা বিভিন্ন সেক্টরের আমরা প্রবলেম প্রসপেক্টস ধরি। আজকে টিবিএস সিটি ব্যাংকের যে ওয়েবিনার, এটা হচ্ছে টু হুইলারের প্রসপেক্টস এন্ড প্রবলেমস, কিভাবে করে টু হুইলার্স এ বাংলাদেশ সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। তো আমরা এখানে আজকে আমাদের ওয়েবিনারের ম্যাক্সিমাম পার্টিসিপেশন, এবং আসলে মোটর সাইকেল ইন্ডাস্ট্রির যত রকম হুজ হু আছেন আজকে সবাই এখানে আছেন। তা আশা করি ডিসকাশনটা অনেক প্রাণবন্ত হবে। সো আজকের ডিসকাশনে আমাদের সাথে আছেন আব্দুল মতলুব আহমেদ, উনি প্রেসিডেন্ট বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আপনারা এমনি মতলুব ভাইকে সবাই চিনেন, উনি একটা পাবলিক ফিগারও বটেন। আরো আছেন মতিউর রহমান, উনি প্রেসিডেন্ট বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তারপরে আছেন হাফিজুর রহমান খান, উনিও প্রেসিডেন্ট মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এছাড়া আছেন মিস্টার নগেন্দ্র দোয়েতি, উনি হচ্ছেন চিফ অপারেটিং অফিসার এট HMCL নিলয় বাংলাদেশ লিমিটেড। তারপরে আছেন শাহ মোহাম্মদ আশিকুর রহমান, উনি হেড অফ ফাইন্যান্স এন্ড কমার্শিয়াল বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। আরো আছেন ফাহিম আদনান খান, উনি হচ্ছেন হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স র্যাঙ্কন মোটর বাইকস লিমিটেড। আর আছেন মোহাম্মদ তাজুল ইসলাম, উনি চেয়ারম্যান অফ রান ইন্ডাস্ট্রি। আর এছাড়া আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু। আপনারা যারা মোটর বাইক ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব ভালো জানেন না, যে বাংলাদেশের মোটর বাইক ইন্ডাস্ট্রি এক সময় সম্পূর্ণ ইম্পোর্ট নির্ভর ছিল, কিন্তু বর্তমানে গত বছর প্রায় 5 লাখের উপরে 5.2 লাখ গত বছর মোটরসাইকেল তৈরি হয়েছে, যেখানে আমাদের দেশের লক্ষ্য হচ্ছে বছরে 10 লাখ 1 মিলিয়ন মোটর বাইক তৈরি করা, এবং সেটার জন্য গভর্নমেন্ট কিছু পলিসি সাপোর্ট দেওয়াই এটা সম্ভব হয়েছে। এবং আজকে বাংলাদেশে অধিকাংশ বড় বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশেই ম্যানুফ্যাকচার হচ্ছে, এবং একটা দুইটা ব্র্যান্ড কেবল অ্যাসেম্বলি হয়, সম্পূর্ণ ইম্পোর্ট করে এসে পার্টস। সো আমরা শুরু করি, আমরা ওনাদের কাছ থেকে শুনি এই সেক্টরের প্রসপেক্ট এবং এই সেক্টরের স্ট্রাগল এন্ড প্রবলেমস। সো আমরা শুরু করি মতলুব ভাইকে দিয়ে। মতলুব ভাইয়ের কাছে আমি যে প্রশ্নটা শুরু করব, যে বাংলাদেশের এই জার্নিটা, এই যে মোটর বাইক ইন্ডাস্ট্রির যে গড়ে ওঠার জার্নিটা, এটা যদি বলতেন আমাদের সবাই আমরা একটু এনলাইটেনড হতাম। প্রায় 6-7 বছর হলো মোটরসাইকেল এন্ট্রি করেছি। সবসময় আমাদের ভিশন ছিল যে আমাদের যে ছোট ছোট পপুলেটেড দেশ, তারা কিন্তু তাদের নিজেদের মোটরসাইকেল গাড়ি বানায় এবং সারা পৃথিবীতে রপ্তানি করে। কিন্তু বাংলাদেশ এত সম্ভাবনাময় একটা দেশ, আমরা কিন্তু আমাদের নিজস্ব একটা কিছু বানাতে পারলাম না, এটা আমাদের আক্ষেপ ছিল। তো সেই জন্য আমরা প্রায় 20 বছর আগে মেড ইন বাংলাদেশ কার করে লঞ্চিং করার প্ল্যান করেছিলাম ইংল্যান্ডের সাথে। পরে দেখলাম যে এখানে নাম্বার হয় না, মানে একটা গাড়ি প্রোডাকশন করতে গেলে মিনিমাম 1 লক্ষ গাড়ি না হলে সেটা প্রোডাকশন করে পোষায় না। ইটস চিপার টু ব্রিং ইট ফ্রম অ্যাব্রড। মোটরসাইকেলও একই অবস্থায় ছিল। আমাদের যদিও এখানে অ্যাটলাস হন্ডা ছিল গভর্নমেন্টের আন্ডারে, এবং বাজাজ বহুদিন থেকে আছে, কিন্তু তারপরেও দেখা গেল যে ওনারা ওই অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং পর্যন্ত যাচ্ছিলেন না। সবসময় ওনারা ওই এসকেডি সিকেডির মধ্যেই লিমিটেড ছিলেন। অ্যাটলাস হন্ডা কিছু কিছু বানিয়েছিলেন, ট্যাঙ্কি দু একটা, বাট মন দিয়ে যে একটা মেড ইন বাংলাদেশ বানাবো এরকম হয় নাই। কারণটা হচ্ছে আমাদের পলিসি নাই। আজও পলিসি নিয়ে আমরা আলাপ করছি, পলিসি আমরা শুরু করছি ডিসকাস করতে প্রায় 1 যুগ পার হয়ে গেছে, কিন্তু আমাদেরকে পলিসি দেওয়া হয় না। মনে রাখতে হবে যে যদি কোনো একটা দেশে ওই ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হয়, তো সর্বপ্রথমে হলো পলিসি, যে ওই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করলে আমার কি লাভ হবে কি ক্ষতি হবে। আমাদের এখানে প্রতি বছরে বাজেট হয়, প্রতি বছর বাজেট আসলে আমরা যারা শিল্প করে আমাদের জান দুক করে, হায় হায় ডিউটি যদি বাড়িয়ে দেয় তা আমার তো আর বিক্রি হবে না, অথচ আমার কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এই যে টেনশন নিয়ে আমরা বিজনেস করি, এই জন্য বিদেশিরাও কেউ আসে নাই। আরে বাবা এখানে কি করবো, একটা বাজেটই তো আমার পুরো ইনভেস্টমেন্ট প্ল্যান নষ্ট হয়ে যাবে। যখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি বেজাতে বলা হয়েছিল যে ভ্যাট ফ্রি হবে ল্যান্ড, এখন বলা হচ্ছে না
ল্যান্ডেও তোমার ভ্যাট দিতে হবে, দ্যাট ইজ 15%, বিগ থিং। আমি যেটা বলার চেষ্টা করছি যে আজকে আমি খুশি যে বাংলাদেশে প্রায় 5 লক্ষ মোটরসাইকেল তৈরি হচ্ছে, এবং তার মধ্যে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাবে তারা ম্যানুফ্যাকচারিং এবং সিকেডি স্টেজে চলে আসছে। ম্যানুফ্যাকচারিং স্টেজে যারা আছে তারা কিন্তু 15-20টা 22টা মতো লোকালি বানাচ্ছে। আমি এমনও দেখেছি রানারের চেইন আমি দেখতে পেয়েছি, রানাররা ওরা দেখেছে সিটস বানায়, হিরোতে দেখেছি ওরা দে মেক দ্য হুইলস, অ্যালয় হুইল তারা বানাচ্ছে, তারা অনেক কিছু বানাচ্ছে, বাজাজও অবশ্যই অনেক কিছু বানাচ্ছে। সব যেটা বলার চেষ্টা করছে সেটা হলো যেহেতু নাম্বার হলো 5 লাখ, সেহেতু কিন্তু বাংলাদেশে মোটরসাইকেল তৈরি, মোটরসাইকেল কম্পোনেন্ট তৈরি এবং মোটরসাইকেল রপ্তানি করা সেই সুযোগ আমাদের কাছে এখন চলে এসেছে। আমি নেক্সট কোশ্চেনটা মতিউর রহমান ভাইকে করতে চাই যে আমরা এতক্ষণ মতলুব ভাইয়ের কাছ থেকে শুনলাম যে একটা স্ট্রাগলের ভিতর দিয়ে কিভাবে আজকে 5 লাখ প্রোডাকশন হচ্ছে, বাট আমরা কিন্তু এখনো মানে যে এটা আপনার থেকে আমি আশা করবো যে একটা লাইট শেড করবেন যে আসলে প্রসপেক্টটা কি, আমরা এত ইনভেস্ট করছি কেন এখানে, এবং মানে লোকাল ডিমান্ড এবং ইন্টারন্যাশনাল মার্কেট এই দুই জায়গায় প্রসপেক্টটা কি, গ্রোথের পটেনশিয়ালটা কি? বাংলাদেশে মোটরসাইকেল অ্যাসেম্বলিং শুরু হয়েছে 1980 বা তার আগে থেকে, কিন্তু এই কয়েক যুগ ধরে আমরা শুধু অ্যাসেম্বলিং করে গেছি। এটার মূল কারণটা ছিল মতলুব ভাই যেটা বললো যে এটাকে প্রণোদনা দিয়ে এটাকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য কোনো পলিসি ছিল না, যার জন্য আমরা আগাইতে পারি নাই। ফর্চুনেটলি এই 2017-তে এসে একটা পলিসি অ্যামেন্ডমেন্ট করা হলো, যেখানে অনেক সুযোগ সুবিধা গভর্নমেন্ট করলো, ইন্ট্রোডিউস করলো। তখনই শুরু হলো কিন্তু আমাদের শিফটিং ফ্রম অ্যাসেম্বলিং থেকে ম্যানুফ্যাকচারিং। আমরা অলমোস্ট 8 থেকে 10 জন ম্যানুফ্যাকচারার যারা অ্যাসেম্বলার ছিল তারা অলমোস্ট ম্যানুফ্যাকচারিং চলে আসে সবাই। এই যে এখন করেছি, আপনি বিশ্বাস করবেন না, আমরা 2017 আগে এই মার্কেটে 2 থেকে 2.5 লক্ষ গাড়ি বেশি বিক্রি হতো না, এবং গাড়ির দাম ছিল 2 থেকে 3 লক্ষ টাকা আগে। এখন এই 2 বছরে আমরা, আপনি তো বললেন যে আমাদের 5.2 মিলিয়ন লাখ মোটরসাইকেল তৈরি হয়েছে। তো এটাই তো বোঝা যাচ্ছে যে আমাদের অপরচুনিটি পটেনশিয়াল ছিল, এখনো আছে, বাট আমরা যদি একটু পলিসি সুযোগ সুবিধা পাই তারা কিন্তু আরো আগানো যাবে। তো আমি মনে করি যে এই আমরা তো স্টার্ট করেছি। আমার তো ধারণা বা আমাদের এস্টিমেশন যে বাই 2022 সালের মধ্যে এই মার্কেট 10 লাখে রিচ করবে। এইটা তো এটাতে কত বড় অপরচুনিটি আছে আমাদের জন্য, এটা আমরা আগে বুঝি নাই, এখন আমরা ব্যবসাতে নেমে বুঝছি যে ইয়েস দেয়ার ইজ অপরচুনিটি, ইট ইজ বিকজ অফ দি গভর্নমেন্ট পলিসি অ্যান্ড প্রোটেকশন। তবে এখানে একটা চ্যালেঞ্জ যেটা আছে আমি মনে করি যে কোনো দেশেই কোনো গাড়ি বা মোটরসাইকেল বলেন বাইসাইকেল বলেন সম্পূর্ণ কোম্পানির একটা কোম্পানি তৈরি করে, এখানে অনেকগুলো সাপ্লায়ার ডেভেলপ করে ভেন্ডার হিসাবে। এইগুলা যদি ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু আমরা আটকে যাবো। এটার জন্য আমরা সরকারের কাছে বলতেছি এবং এই অন্য জায়গায় আমরা করতেছি, বিদেশে আমরা চেষ্টা করছি। এখনো ওরা মনে করতেছে, যারা ভেন্ডার আছে কোম্পানি তৈরি করে, তারা মনে করতেছে এখনো আমাদের এই কোয়ান্টিটি ইজ নট সাফিসিয়েন্ট ফর ইনভেস্টমেন্ট ফর কোম্পানি এই দেশে। সেই জন্য আমরা চিন্তা করি যত তাড়াতাড়ি আমরা আমাদের প্রোডাকশন বাড়াতে পারবো ততই কিন্তু অপরচুনিটি বাড়বে। এবং আমাদের দেশে যে লাইট ইঞ্জিনিয়ারিং এক্সিস্ট করতেছে তারাও কিন্তু এই সক্ষমতা আছে করার জন্য, কিন্তু এই যে টেকনোলজি লাগবে এই টেকনোলজিটা তো ওরা একা পাবে না, এটা অবশ্যই আসতে হবে আমাদের প্রত্যেকের ম্যানুফ্যাকচারের থেকে আসতে হবে। কারণ এক একজনের কোম্পানির এক এক রকম, একই পার্টস সব জায়গায় লাগে না, ম্যাক্সিমাম পার্ট। তার রিমগুলো হয়তো কমন, বাট আদার্স ইঞ্জিনে বলেন অন্যান্য কোম্পানিজ কিন্তু ডিফারেন্ট। ওগুলোর জন্য আলাদা আলাদা টেকনোলজি, আলাদা আলাদা ডিজাইন এবং কোয়ান্টিটির উপর নির্ভর করছে ব্র্যান্ডের জন্য। সরকার যদি আরো একটু এখানে নজর দেয় ব্র্যান্ডার থেকে আনার জন্য, ওদের জন্য আর একটু প্রণোদনা বাড়িয়ে দেয়, তাহলে হয়তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের এই অপরচুনিটি আমরা অ্যাটেন্ড করতে। সো আমি একটু মুভ করি হাফিজুর রহমান ভাইয়ের কাছে। হাফিজুর রহমান ভাইয়ের কাছে আমার কোশ্চেন, এই যে কোভিড গেল, আপনাদের স্ট্রেট 2 মাস 3 মাস আপনাদের কোনো প্রোডাকশন হয়নি, আপনাদের সেল হয়নি, হ্যাঁ, এবং এখনো যে কি অবস্থা, কোভিড এর ধাক্কাটা এই সেক্টরের কিরকম হলো, এবং আপনারা সেটা থেকে এখন আবার সেল বা রিকভারি আপনারা কিভাবে দেখছেন, আমাদের যদি একটু ইনফর্ম করতেন। আমাদের চাওয়া যেগুলো ছিল,
তো প্রথমেই ছিল আমরা একটা ক্যাপিটাল লস করেছিলাম। তো ক্যাপিটাল যে লসটা আমাদের হয়েছে এটা মেকআপ করার জন্য আমাদের একটা আবেদন ছিল, সেটার একটা খণ্ডিত অংশ হলেও আমরা সরকারের কাছ থেকে পেয়েছি, ধন্যবাদ জানাই, যে আমাদেরকে একটা লোন দেওয়া হয়েছে যেটা একটা রিডিউস ইন্টারেস্ট রেটে, মোট 9% লোন। সে লোনের অর্ধেকটা দিবে বাংলাদেশ ব্যাংক সরকার, আর অর্ধেকটা দিতে হবে আমাদেরকে, 4.5% দিতে হবে। তাতে যেটা ক্যাপিটাল লস হয়েছে তার পূর্ণটা মেকআপ না হলেও একটা অংশ হলেও কিন্তু আমরা সরকারের কাছ থেকে এই সহযোগিতাটা পেয়েছি। আমার মনে হয় আমাদের যারা অন্যরাও এনগেজ আছেন সেটা তারাও সবাই পেয়েছেন। তারপরে আমাদের যে সমস্যা ছিল, একটা পোর্টে আমাদের মাল পড়েছিল অনেকদিন ধরে, তার ড্যামারেজ হয়ে গেছিল অনেক, সেটারও আমরা চেয়েছিলাম। তো কেউ কেউ আগে ছাড় করে নিয়েছে, কেউ পায়নি, পরে কেউ পেয়েছে, এরকম কাউকে কাউকে বলা হয়েছে রিটার্ন দেওয়া হবে, কেউ কেউ রিটার্নও পেয়েছে। তো এরকম কিছু কিছু সহযোগিতার হাত আমরা পেয়েছি। কিন্তু এছাড়া যে মার্কেট আমাদের গ্রো করছে না, তার জন্য অনেকগুলো কারণ আমরা সেই সময় দেখিয়েছিলাম। তার মধ্যে একটা রেজিস্ট্রেশন কস্ট মোটরসাইকেল অনেক হাই, সে প্রবলেমটা এখনো সলভ হয়নি। তবে আমাদের মার্কেটটা সাডেনলি মার্চের পরে এপ্রিল মাসে একদম জিরো হয়ে যায়, তারপরে মে মাসে এসে এটা স্লাইটলি ওপেন আপ হয়, এবং জুন মাসে এসে দেখা গেল যে একটু সেল বেড়েছে। আবার যেহেতু গত 2 মাস মানে এপ্রিল মে বন্ধ ছিল এবং কোভিডের কারণে অনেকে প্রাইভেট ভেহিকেল চাচ্ছে, যারা বাসে চড়ে যাচ্ছিল তারা মোটরসাইকেল কিনতে আগ্রহী হওয়ার কারণে জুন মাসে একটু সেল বেড়েছে। তারপরে আবার কিন্তু জুলাইয়ের পর থেকে একটু ডাউনওয়ার্ডস হতে শুরু করেছে, বিকজ বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি, খালি মোটরসাইকেল কেন, সব ইন্ডাস্ট্রি নির্ভর করে কয়েকটা সেক্টরের উপর। তার মধ্যে একটা তো পার ক্যাপিটা ইনকাম, যে আমাদের যে আয় যদি কমে যায়, যে সাধারণ মানুষ, যে ক্রেতা, তার যদি কেনার মতন পয়সা না থাকে, সে কোথা থেকে কিনবে? আমাদের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিটা মূলত নির্ভরশীল পার ক্যাপিটা ইনকাম, সাইজ অফ দি রোড, এবং আমরা দাম কত কমাতে পারছি, কাস্টমারের কাছে কত কমফোর্টেবল হচ্ছে। তো সেই জায়গায় ম্যানুফ্যাকচারিং প্রসেসে যাওয়ার কারণে অনেক দাম কমায় আনা সম্ভব হয়েছে। কিন্তু সরকারের কাছে যে রেজিস্ট্রেশনের কস্টের যে চাপটা আছে, সেটা ইন কম্পেয়ার টু অন্যান্য ভেহিকেল, আমি যদি কারের সাথে কম্পেয়ার করি পার্সেন্টেজে দামের, তো মোটরসাইকেল কিন্তু অনেক হাই, সেটা কিন্তু কমেনি। যে কারণে কোভিডের পরেও যে খুব যে আমরা একটা কমফোর্টেবল জায়গায় আসতে পেরেছি, এখনো পর্যন্ত আমরা কিন্তু আসতে পারিনি। তো এই মোটরসাইকেলটা যদি মার্কেটটাকে ফার্দার আরো গ্রো করতে হয়, কোভিড সিচুয়েশনটাকে সাথে রেখে, আমাদের অর্থনৈতিক যে ড্যামেজ হয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম এর যে গ্রোথ যেটা হয়নি, এবং ফরেন কারেন্সি যেটা আসতো বিভিন্ন জায়গা থেকে, সেইগুলোরও একটু নিম্নমুখী হয়েছে, সেগুলোকে কনসিডার করে এটাকে কিভাবে আমরা মোকাবেলা করে আবার সামনে নিতে পারবো, অ্যাটলিস্ট ফর অ্যানাদার 1 year, সেটার জন্য আরো কিছু সময় ব্যয় করা দরকার। এবং আমরা যে অ্যাপ্রোচগুলো সরকারের কাছে করছি, সেগুলোকে যদি একটু নমনীয়ভাবে ওনারা গ্রহণ করেন, এবং ক্রেতা সাধারণের জন্য যদি কিছু রাস্তা খুলে দেন, যাতে তারা কম অর্থ ব্যয় করে আপাতত কিনতে পারে। এরপরে let me talk to Mr. Narendra. So Mr. Narendra is representing Hero, right? So you're from India, and Hero is a big brand, and how India has become a big brand. You can share that little bit with us, and also how Hero looks at Bangladesh as a market, and what are the challenges? Just like to mention the journey of India in two-wheelers segment. So in the year 2011, the industry size of India market was 11 million. And that time, around 1996, I started my career, and we used to actually really wonder that someday we will be able to touch 1 million per month kind of industry. And we touched that in 2011 and 2016 when we became first time for the world #1. So behind that, there is certainly, there are massive government efforts, as mentioned by Matlub sir, that
this is the policy actually. These well thought and well laid down policies. So right now in India, the government is working on 2016 to 2026 policy. That is the third policy in a way of automotive development. And in that policy, they have really worked on the fundamentals. So fundamentals in terms of, if I mention, there are massive investment in the skill development, because if you go for component manufacturing and if you want to support your vendors, you should be able to supply skilled manpower. So government took excellent initiative, and they established NATRIP, that is called National Automotive Testing and R&D Infrastructure Development Project. And then they have established ARAI, which is Testing and Certification Institute. They have established ICAT, which is International Center for Automotive Technology. They have also established automotive skill development centers. So with that, they have been able to supply these skilled manpower to the vendors, and so that way they have solved that manpower issue. They also went ahead to match up global technology in terms of R&D, homologation, support division. I mean, massive investment have gone into that. So they have established a couple of institutes which are placed there and which are working right now. In addition to that, they have also gone for strengthening the supply chain and rationalizing the logistic cost. I mean, it is still very high, and you'll be surprised to note that logistic cost as a percentage of GDP is almost 14% in India, which is very, very high as compared to actually global standard of 3 to 4%. So government is still working on that. Then they have gone for homologation, automotive standard, to actually generalize and to make it standard. I mean, all those performances, all those homologation, matching with BIS, that is Bureau of Indian Standard, and Automotive Industry Standing Committee they have constituted. And through that, they have actually homogenized and they have gone for homologation thing. Now, recently they have gone for CAFE norms. If you come for the latest, this pollution concern, so they have gone for the CAFE norms, which is known as corporate average fuel efficiency. So that means that if you are producing, say, 100 kind of variants, so what is your average fuel efficiency considering all those variants? So that is being followed already in American countries. So now this BS6 is in view of that. So as a company, what is your fuel efficiency? In addition to that, I would also like to mention that there have been massive work on infrastructure projects, excellent projects in the terms of rural economy. So rural economy is now actually driving almost 50% of the demand in India. So there are projects like employment guarantee schemes. And then easy finance availability is one thing which has made customer able to afford these two-wheelers. So these are the major points which where India took initiatives, and they have become world number one. So considering hero prospect on Bangladesh, so I'd like to mention that right now this penetration level is 102 motorcycle per 1,000 of population, and in Bangladesh it is 15 units per 1,000 of population. While if you go for per capita income in terms of GDP, it is almost comparable. In India it is 2,000 and Bangladesh it is $1,800. So considering that there is a huge scope. I mean, if we have to reach in our country from 15 to 102, that is India level of penetration, that calls for almost like by maybe 2031, I mean 10 years ahead, we should be able to actually produce and sell almost like 36 lakhs of 36 lakhs of units. That is 7 times from now. It's possible. Yeah, so that kind of potential, and you'll be surprised to note that Thailand kind of country is having 300 per 1,000 units of actually penetration. So India is again 1/3 of Thailand penetration. Right. So there is huge potential considering our infrastructure constraints and choked up these roads condition. So there is a huge potential. Thank you. আশিকুর রহমান ভাইয়ের কাছে আমার প্রশ্ন,
আপনি হোন্ডাকে রিপ্রেজেন্ট করেন, তো হোন্ডার তো লং ট্র্যাক রেকর্ড আছে যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিকে টেকনোলজি ট্রান্সফার করে তারা একটা লোকাল ইন্ডাস্ট্রিকে হেল্প করে। এবং এটা ছাড়া আপনি আপনার যে বাংলাদেশের এই এক্সপিরিয়েন্সটা যদি বলেন, এবং প্লাস যে অসুবিধাগুলো আপনারা দেখছেন। মোটরসাইকেল উন্নয়ন নীতিমালা 2018 প্রণয়ন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। তো প্রথমে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি 2018, এখানে আমি we would like to express our profound appreciation to the Ministry of Industries for issuing the Motorcycle Industry Development Policy 2018, এবং এখানে বলা আছে যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি will contribute 0.5% to 2.5% contribution with 2025, 15 lakh direct and indirect employment generation 2027 সালের মধ্যে, এবং স্কিল ম্যান পাওয়ার জেনারেশন এবং টেকনোলজি ট্রান্সফার। তো এটা একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। তারপরে আসতেছে মোটরসাইকেল মার্কেট। তো আমরা হোন্ডা যেভাবে দেখছি যে এটা আমাদের হোন্ডার ইন্টারনাল আপডেট, যেটা হোন্ডা এবং আইএমএফ করেছে। তো ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি দ্য নেক্সট মার্কেট বা পোটেনশিয়াল মার্কেট বলা হচ্ছে যে অনলি 0.5 মিলিয়ন আপনার মার্কেট। যদি গ্রোইং মার্কেট বলি সেখানে হচ্ছে আপনার ইন্ডিয়া 21.6 মিলিয়ন। যদি আপনার ম্যাচিউর মার্কেট হচ্ছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এটা আপনার ম্যাচিউর মার্কেট। তো বাংলাদেশ ইজ স্টিল হিউজ পটেনশিয়াল in terms of population, in terms of per capita income, তো কাস্টমার্স চয়েস সবকিছু মিলায় আপনার বাংলাদেশ ইজ এ নেক্সট মার্কেট হিসেবে আমরা বিবেচনা করছি। বাংলাদেশ হচ্ছে 158 মিলিয়ন পপুলেশন, বাট মোটরসাইকেল অনলি 5.2 মিলিয়ন, 5 লাখ ইউনিটের মতো মোটরসাইকেল। বাট ইন্দোনেশিয়াতে হচ্ছে আপনার 63.8, যদি ভিয়েতনামে 32.4, ফিলিপাইনে 21.4। So in terms of population, Bangladesh is a huge potential for motorcycle. In terms of cost এ আসি, যেমন রিক্সাতে হচ্ছে আপনার পার কিলোমিটার কস্ট আপনার 10 to 20 টাকা আপনার যে কোনো জায়গাতেই হচ্ছে। সিএনজি তে যদি যাই সেক্ষেত্রে আসতেছে 50 থেকে 100 টাকা। যদি সিটি বাসে যাই পার কিলোমিটার 10 থেকে 12 টাকা, ট্রেনে আপনার 1 থেকে 5 টাকা। বাট আমরা যদি মোটরসাইকেলে আসি সেক্ষেত্রে আমাদের পার কিলোমিটার কস্ট 1 টাকার মতো আপনার চলে আসতেছে। এই করোনাকালীন সময়ে আমরা সার্ভে করেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 46%, দ্যাট মিনস 226 জনের উপরে আমরা একটা সার্ভে করেছি, এবং দেখা গেছে যে আপনার 46% বলছে যে তারা মোটরসাইকেল কিন্তু সোশ্যাল ডিস্টেন্সের কারণে, 21% বলছে যে ইজি টু রাইড, 19% বলছে আগেই ডিসিশন নেওয়া ছিল, এবং 14% বলছে লো কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট ইজ লো। তো দেখা যাচ্ছে যে আগে যে ইমেজটা ছিল সেটা থেকে আপনার মোটরসাইকেলকে মোর কনভিনিয়েন্ট, মোর কস্ট ইফেক্টিভ, মোর ইজি ওয়ে, আপনার ইভেন করোনাকালীন সময় যে আপনার সেফটি, এই সবগুলো বিবেচনা করে মানুষজন আপনার কাস্টমার চয়েসটা চেঞ্জ করছে, যে আপনার আস্তে আস্তে মোটরসাইকেল আপনার ঢুকছে। তারপরে আসতেছে যে আমি রেজিস্ট্রেশন ফিজ, ইন্ডিয়াতে আপনার একটা মোটরসাইকেলের রিটেল প্রাইস হচ্ছে 59,950 টাকা, আমাদের এখানে 93,900 টাকা। এটা আগে ছিল 1,49,000 টাকা 2016 সালে। তো আমরা কিন্তু আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে প্রাইস রিডাকশনের দিকে চলে আসতেছি। 110 সিসির মোটরসাইকেলে বাংলাদেশে এটা হচ্ছে 22,789 টাকা, বাট অন্যান্য দেশে আপনার 3,000 থেকে 4,000 টাকার মধ্যে, ম্যাক্সিমাম 4,700 টাকা, সেটা হচ্ছে ভিয়েতনামে। আদার্স কান্ট্রিতে ইভেন মালয়েশিয়া হচ্ছে মাত্র 1,132 টাকা, ফিলিপিন্সে হচ্ছে 1,106 টাকা। তো বাংলাদেশের আপনার রেজিস্ট্রেশন ফি আপনার কয়েক গুণ বেশি। জায়গাটা আমাদের একটা আমাদের গভর্নমেন্টের একটা সাপোর্ট দরকার। সাথে আরেকটা বিষয় চলে আসতেছে, সেটা হচ্ছে যে আপনার রিটেল ফাইন্যান্স। এখন আপনার এই করোনাকালীন সময়ে সবাই আপনার একটা ডিজায়ার করে যে মোটরসাইকেল কেনার জন্য, বাট সবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এই মুহূর্তে আপনার এফোর্ড করছে না যে আপনার একসাথে 90,000 80,000 টাকা জোগাড় করা। তো এই ক্ষেত্রে যদি একটা রিটেল ফাইন্যান্সিং এর ব্যবস্থা থাকে, হ্যাঁ আপনার 5,000 টাকা, যেটা আমরা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনে দেখেছি যে জ্যাক্স একটা লিজ কোম্পানি, তারা আপনার বুথ বসানো থাকে এবং একজন কাস্টমার আসে, মাত্র 5 মিনিটস টাইম নেয়, যে তাদের ন্যাশনাল আইডি কার্ড দেয় এবং আপনার একটা ফর্মে সাইন করে, ফর্ম ফিল আপ করে, এবং তারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আপনার 5% ডাউন পেমেন্ট। আমি এবার চলে যাই একটু ফাহিম ভাইয়ের কাছে। কোশ্চেন আমার, যে গভর্নমেন্টের একটা পলিসি ফলো করে যে 165 সিসির বেশি মোটরসাইকেল না,
প্রথম কথা হলো যে এটা কি খুব রেশনাল, এটা দিয়ে কি এই রেস্ট্রিকশনটা করে কোনো লাভ হচ্ছে? এটা কি মানে এর ফলে কি কোনো মানে এটা কি মানে নেসেসিটিটা কি এই ধরনের রেস্ট্রিকশন করা? আমার গাড়িতে তো এরকম রেস্ট্রিকশন নেই, সো এটা সম্পর্কে যদি একটু বলেন। আমরা সবাই মোটামুটি ম্যানুফ্যাকচারিং এ চলে আসছি। আমি সুজুকি মোটরসাইকেলকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে। আমরা লোকালি ম্যানুফ্যাকচার করছি সুজুকি মোটরসাইকেলস। আমরা যখন ইন্টারনালি আমাদের প্রিন্সিপালের সাথে বসি তখন আমরা এক্সপোর্ট নিয়ে আলাপ করি যে আমরা যেহেতু এখন ম্যানুফ্যাকচারিং করছি, why not having a model of our own from Bangladesh and having that export from Bangladesh? দুইটা জিনিস আমাদের খুব চিন্তায় ফেলে দিয়েছে। একটা হচ্ছে যখন আমি এক্সপোর্ট করবো দুইটা জিনিস খুব দরকার আমার। একটা হচ্ছে আমি যেটা বানাচ্ছি সেটার রোড টেস্ট, সেটা রাস্তায় চলছে কিনা, চলছে কিভাবে চলছে, রাইডাররা বা কাস্টমাররা কিভাবে, এটার ফিডব্যাকটা কি, এটার এই জিনিসগুলোর জন্য আমাদের রোড টেস্টটা যে মডেলটা আমি এক্সপোর্ট করবো সেটার জন্য খুব দরকার। আর দ্বিতীয় যে জিনিসটা আছে ইকোনমিজ অফ স্কেল, সেটা হচ্ছে যে আমি যে একটা মডেল বানাবো সেটা যদি যেটা অনেকে উল্লেখ করলেন যে একটা মিনিমাম লেভেল অফ কোয়ান্টিটি যদি আমি প্রডিউস না করি এটা ইকোনমিজ অফ স্কেলে আমি পৌঁছাতে পারবো না। সেই ক্ষেত্রে আমার এই যখন আমি দেখবো, এবং আরেকটা জিনিস যে এক্সপোর্ট মার্কেটে গেলে আমাদের 165 সিসি ইজ দ্য মিড রেঞ্জ বাইক, এবং হায়ার সিসি বাইকে যদি আমরা না যাই সেহেতু অন দ্যাট কেস আমরা এক্সপোর্ট মার্কেটে হয়তো বা স্ট্রাগল করবো টু ফ্লোরিশ ফার্দার। তো যার জন্য হায়ার সিসি রেস্ট্রিকশনটা যদি থাকে আমি লোকাল রোড টেস্টটা করতে পারছি না, এক। দুই হচ্ছে আমার কোয়ান্টিটি যেহেতু লোকাল মার্কেটে থাকবে না কোনো এটার সেল, আমার ইকোনমিজ অফ স্কেলে পৌঁছাতেও আমাদেরকে বেগ পেতে হবে। সো যদি আমরা এক্সপোর্টের কথা চিন্তা করি এবং এক্সপোর্ট মার্কেটটা একটু দেখি তাহলে আসলে অবশ্যই 165 cc পর্যন্ত মার্কেট আছে, বাট to be competitive and to gain the market we need to have higher cc motorbikes market tapped in export scenario, এবং for that I guess road testing and to reach the economies of scale we need higher cc bikes to be sold locally in this market. বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এখন roads and highways are getting bigger, flyovers, 6 lane, 8 lanes, full pace expressways. So এগুলোর জন্য এই রোড গুলাতে রাইড করার জন্য রাইডারদেরকে অনেক বেশি সেফটি ফিচার্স দেওয়া লাগবে, এবং ফর মোর ব্যালেন্সিং উই নিড হায়ার সিসি বাইকস। কারণ এই 165 সিসির বাইক গুলার মধ্যে যেই সিকিউরিটি মেজার্স গুলো আছে সেগুলো ইজ ভেরি মিনিমাম। কারণ যখনই আমি 250 সিসি বা 250 সিসি প্লাসে চলে যাচ্ছি তখন আমাদের রোড ট্রাকশনস আসছে, বিভিন্ন সেন্সরস আসছে, ওয়েভি ডিস্ক ব্রেকস আসছে। এই জিনিসগুলো আমরা আমাদের বাইকে ইন্ট্রোডিউস করতে পারি এবং আছে আমাদের। তো ওই জিনিসগুলো আসলে বেশি দরকার ফর দিস হাই পেস রোডস, কারণ রাইডারদের সেফটির জন্য দে নিড মোর ব্যালেন্সিং অফ দ্য বাইক, এবং হায়ার সিসি বাইক একটু ওয়েটই হবে তার জন্য ব্যালেন্সিংটা ভালো পাওয়া যাবে, এবং ফর অল দিস সেফটি ফিচার্স অ্যাডেড সেফলি রাইড করার জন্য তারা একটা অপরচুনিটি পাবে। আদারওয়াইজ দেখা যাবে যে ফেটাল অ্যাক্সিডেন্টস গুলো অনেক বেড়ে যাচ্ছে। ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে যদি আমরা চাই তাহলে সেই ক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রিতে লিমিটেশনস থাকে বা রেস্ট্রিকশনস থাকে, আমার মনে হয় যে ফরেন ইনভেস্টার্সরা would not be that much interested to invest in this market, because লোকাল সেলটা যদি না থাকে, আমি আবার আসবো, ইকোনমিজ অফ স্কেলটা পাওয়া যাবে না। আমাদের এখানে যে বানিয়ে বাইরে বিক্রি করবে, তো আমাদের এখানে বানিয়ে রোড টেস্ট করতে হবে, রোডের ফিডব্যাক পাওয়া লাগবে কাস্টমারদের। তো ওই জিনিসটা না থাকলে আসলে অনেক বড় বড় প্লেয়াররা আসলে এখনো অ্যাবসেন্ট, লাইক ডুকাটি, হার্লি ডেভিডসন অর রয়্যাল এনফিল্ড। আরেকটা যেটা মেজর জিনিস সেটা হচ্ছে HR ডেভেলপমেন্ট ইন দিস সেক্টর। এখন আমরা 165 সিসি পর্যন্ত ডেভেলপ করেছি, আমাদের স্কিল লেভেল ডেভেলপ হচ্ছে, লেবারদের স্কিল লেভেল ডেভেলপ হচ্ছে। তো যদি রেস্ট্রিকশনস থাকে তাহলে যেটা হয় যে এই ডেভেলপমেন্টটা একটা জায়গায় যে আটকে যাচ্ছে, এটা ডেভেলপ হতে পারছে না, দিস লেবারের স্কিল লেভেলটা ডেভেলপ করতে পারছে না। সো কারণ এইটা অনেক টেকনিক্যাল একটা ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রিতে আসলে লেবারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউ নিড টু এক্সপ্লোর মোর অ্যান্ড মোর।
সো এই রেস্ট্রিকশনসটা থাকার জন্য আমাদের হিউম্যান রিসোর্স এবং লেবার স্কিল ডেভেলপমেন্টটাও রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আইআরসিসি বাইক চালানোর জন্য একটা আসলে তার স্কিল লাগবে, যে স্কিলে আইআরসিসি বাইক চালাতে পারবে সে। এনিওয়ে, হ্যাভিং সেড দ্যাট, আমরা অলরেডি ডিফেন্সে বাইকস দিয়েছি, 250cc দিয়েছি, 750cc দিয়েছি, আদার ব্র্যান্ডস তারাও দিয়েছে। তো ডিফেন্সে আর্মি, এসএসএফ অথবা পুলিশ, they are enhancing their capability at the moment, এবং we are ready to give them more of these bikes so that they can enhance their capacity to maintain the security and law and order. এবং আরেকটা যেটা দরকার প্রিপেয়ারনেস এর জন্য, যেটা এখন হচ্ছে রাইডার্স অ্যাওয়ারনেস, যে কিভাবে আসলে বাইক চালাতে হয় রাস্তায় without having without making any chaos or chaotic situations, রাইডাররা কিভাবে সেফলি রাইড করতে পারে। আমরা ফ্রি ট্রেনিং দিচ্ছি বিভিন্ন রাইডারদেরকে, নতুন রাইডারদেরকে। এই জিনিসগুলো অ্যাওয়ারনেস শুরু হয়ে গেছে। তো এই দুইটা জিনিস আসলে চলমান, টু প্রিপেয়ার দ্য মার্কেট ফর হায়ার সিসি বাইকস। তো আমরা আমাদের অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছি তাজুল ইসলাম ভাইকে। উনি হচ্ছেন রান ইন্ডাস্ট্রি, যেটা হলো লোকাল ভেন্ডার, সবচেয়ে বড় বাংলাদেশের লোকাল ভেন্ডার। এবং আমরা মতিউর রহমান ভাই লোকাল ভেন্ডার নিয়ে বলছেন। উনি যদি একটু লাইট আমাদের উপরে বলতেন, আমাদের কাছে বলতেন যে তাদের সেক্টর থেকে তারা কি ধরনের সাপোর্ট দিচ্ছে এবং এটার পটেনশিয়াল কি, এটা কিরকম ভাবে গ্রো করতে পারে, তার বাধাটা কি। আমদানি নির্ভর পণ্য দিয়ে কোনোদিন আভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ করা যায় না, এটা অর্থনীতির কথা। আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে চাই, সাম্প্রতিক যে সমস্ত ইম্পোর্টাররা যারা বিদেশি ব্র্যান্ডের ইম্পোর্ট করছে এবং পরবর্তীতে এনবিআর এর আশ্বাসে তারা এখানে ইন্ডাস্ট্রি স্থাপন করেছে, মূলত তারা বাইরের পণ্যগুলো এনে এখানে সিকেডি এনে বা স্পেয়ার পার্টস এনে এখানে সংযোজন করছে। তারা যে বলছেন যে আমাদের 2017 সালের আগে, অর্থাৎ 16 সালে 15 সালে 1.5 লক্ষের বাজার ছিল। এই 1.5 লক্ষের বাজার এখন এসে দাঁড়াইছে 5 লক্ষে। এই 5 লক্ষ হওয়ার পিছনে তাদের ইন্ডাস্ট্রির কোনো কন্ট্রিবিউশন আছে? 1 পয়সা কন্ট্রিবিউশন নাই। যেটা আছে সেটা সরকারের শুল্ক ছাড়ের কন্ট্রিবিউশন আছে। এবং এই শুল্ক ছাড় দিয়ে যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশে পৃথিবীর কোন দেশে যেটা নেই, সেখানে আমাদের দেশে এই শুল্ক ছাড়ের পরে এই গ্রোথটা আসছে। অর্থাৎ এই গ্রোথ হওয়ার পিছনে হলো মূল্য কমে যাওয়া, এবং এই মূল্য কমায় না, সরকারের শুল্ক ছাড় দিয়ে তাদেরকে বিক্রির পথ বাড়ায় দেয়। আপনার তো শুল্কটা তো হলো পলিসি সাপোর্ট, আপনার তো আপনি যদি কোনো সেলই না হয় শুল্ক বেশি ধরে দিলেন তো লাভ নেই। শুধুমাত্র রানারের চেয়ারম্যান স্যার আমাদের যে কয়টা ভেন্ডার তৈরি করে দিয়ে গেছে, সেই কয়টা ভেন্ডার ছাড়া বাংলাদেশে আর যে কয়টা কোম্পানি আছে, একটা ভেন্ডারকে তারা ডেভেলপ করেছে? নেভার করেনি। এবং পরবর্তীতে মতলুব স্যার যে তার অক্লান্ত পরিশ্রম, তার চিন্তা, ধ্যানে জ্ঞানে চিন্তায় সবসময় ছিল বাংলাদেশের লোকাল ভেন্ডার ডেভেলপ করবে। এবং সে যখনই হিরো মোটর বাইককে এখানে ম্যানুফ্যাকচারিং আনলো, সবার আগে আমাদেরকে ডেকে সিট, ড্রাইভ চেন এগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশে বানাচ্ছি, ভেন্ডার দেয় আমাদের কাছ থেকে নিচ্ছে। এবং আপনারা অলরেডি জেনেছেন যে আমরা হিরো হচ্ছে হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 ব্র্যান্ড, বিক্রিতে নাম্বার 1। এই নাম্বার 1 ব্র্যান্ড যেটা ভারতে, তার বিক্রির বাজার 1 কোটি প্লাস। সে আমাদের কাছ থেকে সিট নিচ্ছে এবং এই সিট আজ পর্যন্ত 1 পিস সিট রিজেক্ট হয়নি। অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তৈরি করি এবং সেই সক্ষমতা আমরা অর্জন করেছি। বাট আমি 5টা বছর এই প্রত্যেকটা কোম্পানির দ্বারে দ্বারে টাইমস টু শতবার ঘুরেছি, বাট আশ্বাসের পর আশ্বাস দিয়েছে, তারা কোনোদিন একটা টাকার কাজ আমাদেরকে দেয়নি। লাস্ট বাজেটের সময় আমরা দেখলাম যে পলিসি, যে আপনার একটা পলিসি রুট করে দেওয়া আছে যে এরকম এরকম হবে জিনিসগুলো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু এই বাজেটে দেখলাম যে 2টা পয়েন্ট আমার চোখে পড়েছে। একটা হচ্ছে যে যারা ক্যাটাগরি 1 ম্যানুফ্যাকচারার ছিলেন তাদের জন্য 15% ভ্যাটের যে
এক্সাম্পশনটা ছিল এটা তুলে নেওয়া হয়েছে, এটা সম্পর্কে আমি অন্যদের কাছ থেকে শুনবো। আরেকটা হচ্ছে যে সিকেডি আমদানির ক্ষেত্রে আপনার পেইন্টের বিষয়টা, তো ইনিশিয়ালি তো একটা মডেল রান করাতে হয় আপনার ইয়েতে আর কি, যে সিকেডিতে টেস্ট রান করায় তারপরে এটাকে ম্যানুফ্যাকচারিং এ যাইতে হয়। তো এখন এটা আপনাদেরকে কোনো ইয়ে করছে কিনা? আর হাফিজুজ্জামান স্যার বা মাতলুব স্যার আপনারা আমাকে বলবেন যে এই 15% ব্যাটটা তুলে দেওয়াতে আপনারা সাফার করছেন কিনা। যে আমরা যারা ম্যানুফ্যাকচারার এখন হয়েছে, আমরা কিন্তু সবাই কিন্তু আগে সিকেডিতে ছিলাম, অ্যাসেম্বলিতে ছিলাম। তো এখন ম্যানুফ্যাকচারিং এ যে আমরা যেটা বুঝতে পারছি যে এই সাথে সাথে আমাদের সিকেডি অ্যাসেম্বলিং এর আমার প্রয়োজন আছে। কারণটা হলো কি, আমরা প্রত্যেকে 3টা 4টা 7টা মডেল নিয়ে আরম্ভ করেছি ওই 160-65 সিসির মধ্যে। এখন আপনি যদি নতুন কোনো মডেল এখন আনতে যান, তাহলে আমরা সিকেডিতে আনতে পারবো না। কারণ আমি কি যে কোনো মডেল আমরা ইন্ট্রোডিউস করতে হয়, যারা আমাকে যেমন ফাহিম সাহেব বললো রোড টেস্ট, অনেকগুলো টেস্ট আমাদের করতে হয়। বাজারে কোন মডেলটা চলবে না চলবে 3টা 4টা মডেল এনে আমাদেরকে বাজারে টেস্ট করতে হয়, বাজারে এটাকে খাবে কিনা এবং কোনো ডিফেক্ট আছে কিনা। ওইটা আনার পরে দেন আমরা ডিসাইড করবো যে আমরা কোন মডেলটা তৈরি করি। এটা কিন্তু প্রত্যেকের বেলায় প্রযোজ্য হবে। এখন করেছি কি, সিকেডিতে যদি আনতে হয় তাহলে আমাকে আনপেইন্টেড অবস্থা আনতে হবে। তাহলে কি আমাকে ডাবল পেইন্টিং ব্যবস্থা করতে হবে? কারণ আমার অলরেডি পেইন্টিং আমার আছে, এখন আমাকে আরেকটা পেইন্ট শপ করতে হবে, দ্যাট উইল কস্ট ইউ অ্যানাদার 25 থেকে 30 কোটি টাকা, হুইচ ইজ নট ভায়াবল। সেই জন্য আমরা বলেছি সাইড বাই সাইড সীমিত আকারে আমাদেরকে যদি সিকেডিতে অ্যালাউ করে পেইন্টেড অবস্থায়, তাহলে আমরা আমাদের নতুন মডেলগুলো এনে আমরা টেস্ট করে দেন উই ক্যান ডিসাইড আমরা কোন মডেলটা নেক্সট ইয়ারে করবো। ফর এক্সাম্পল, এই বছরে দেখবেন আমাদের অনেকেরই 2-1টা মডেল অবসলিট হয়ে যাবে ম্যানুফ্যাকচারার থেকে, রেগুলারলি মডেল চেঞ্জ করতেছে। এখন আমি যদি নতুন মডেল আনতে না পারি, আমি তো আটকে যাবো। আমার তো অলরেডি ধর না 1টা বা 2টা মডেল আমার অবসলিট হয়ে যাবে, এরকম অনেকেরই হয়তো হবে। কারণ আমরা একটা মহাসংকটে পড়বো যে আমাদের একটা মডেল ইন্ট্রোডিউস করতে মিনিমাম 6 মান্থস লাগে আমাদেরকে এটাকে রেডি করতে। মেশিনারি পাইতেও লাগে প্রায় 4 থেকে 6 মাস, প্লাস আমাদের বাই দিতে আমাদের রোড টেস্ট করে আমাদের সিলেক্ট করতে কোন মডেলটা আমরা ম্যানুফ্যাকচারিং যাবো। যার জন্য আমরা এই বছর সরকারকে রিকোয়েস্ট করছি যে এই সিকেডিতে যে পেইন্টের অবস্থা অ্যালাউ করার জন্য। আর যারা ছোট ছোট অ্যাসেম্বলার রয়ে গেছে, তারা এখনো ম্যানুফ্যাকচারিং যেতে পারেনি বা যেতে পারবে না, তাদেরকে তো আমাদের বাজারে রাখতে হবে। তারা তো ব্যবসা অলরেডি বন্ধ হয়ে গেছে, তারা সবাই স্টাক হয়ে গেছে, তাদের ফ্যাক্টরি বন্ধ, লোকজন বসে বসে বেতন দিচ্ছে, আশায় ছিল যে হয়তো সরকার এটা পরিবর্তন করবে, এখন তো করে নেই এবং এটা অলমোস্ট ফাইনালাইজ হয়ে গেছে, তারা করবে না। এই পরিপ্রেক্ষিতে আমরা রিকোয়েস্ট করতেছি আপনার মাধ্যমে সরকারের কাছে যে সিকেডি পেইন্টের অবস্থা ইম্পোর্ট করার জন্য এই জিনিসটা আবার রিভিউ করার জন্য। ডিউ রেসপেক্ট টু তাজুল ইসলাম সাহেব, উনি বললেন যে আমি বলেছি যে আমাদেরকে আরো সম্ভাবনা বাড়ানোর জন্য। আমি ভুল বুঝছেন, আমি বলেছি ভেন্ডারদেরকে আরো সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, ভ্যাট এক্সাম্পশন দেওয়ার জন্য, সো তারা আরো ইয়ে করে ইনভেস্ট করে। এবং লোকাল ভেন্ডার এবং বিদেশি লোকাল ভেন্ডার কিন্তু বিদেশি ম্যানুফ্যাকচারের টেকনোলজি ছাড়া কিছুই করতে পারবে না। দে নিড, আপনি যে সিট করেছেন নিশ্চয়ই আপনি একটা টেকনোলজি নিয়েছেন, অন্য কেউ যদি কিছু একটা করে তার একটা টেকনোলজি দরকার, তাহলে এখানে জয়েন্ট ভেঞ্চার করতে হবে, নাহলে টেকনোলজি আপনাকে কিনে আনতে হবে। দ্যাট উইল বি অ্যানাদার চ্যাপ্টার এবং মোর কস্টলিয়ার। যদি আপনি কিনে আনতে যান, তাহলে আপনি একটা পার্টনার নেন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে টেকনোলজিটা ট্রান্সফার করা এবং আপনি মার্কেটে। আমি কিন্তু বলেছি আমাদের সুযোগ বাড়াবে, আমাদের যা দিয়েছে এনাফ। আপনার পয়েন্ট কোনো অ্যাড করার থাকলে অ্যাড করতে পারেন। এখানে আমাদেরকে যদি সাব কন্ট্রাক্টিং অ্যালাউ করে, তাহলে আমরা কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটাকে ট্রান্সফার করতে পারি, দেন উই ক্যান গো ফর ফার্দার ইনভেস্টমেন্ট। আমরা কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের যা করেছি সেটা যদি সাব কন্ট্রাক্ট অ্যালাউ করে পার্শিয়ালি, তাহলে আমরা আবার নতুন কিছু ইনভেস্ট করলাম, নতুন একটা কোম্পানি আমরা তৈরি করতে পারবো। এটা একটা পয়েন্ট আমাদের দিয়েছি। আর এক্সপোর্টের জন্য অলরেডি গভর্নমেন্ট ইনসেন্টিভ 10% অ্যালাউ করেছে এবং 500 সিসি পর্যন্ত অ্যালাউ করেছে গভর্নমেন্ট। এক্সপোর্টের জন্য কোনো বাধা নাই। এক্সপোর্টের যারা এক্সপোর্ট করবে তাদের জন্য হায়ার সিসি কিন্তু রেস্ট্রিকশন নাই, যেহেতু তারা ডিউটি বেনিফিট নিয়ে আনবে, 0 ডিউটিতে আনবে এবং আপনার এখানে তৈরি করলে দে উইল গেট 10%। একটা সমস্যা যেটা হচ্ছে, এটা ইয়ের থেকে জানলাম হাফিজ ভাই থেকে, ইয়েটা সার্টিফিকেশন। তো এটার জন্য কাজ করতেছি আমরা সবাই একসাথে, সার্টিফিকেশন সিস্টেম ডেভেলপ করার জন্য। বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে হলে ম্যানুফ্যাকচারার একটা সার্টিফিকেশন লাগে, সেটা কাজ হচ্ছে বিডা এবং অন্যান্য প্রতিষ্ঠান এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা কাজ করতেছি, হয়তো এটা সহসা হয়ে যাবে। যে আজকে আমাদের মাঝে একজন সত্যিকার অর্থে বীর বাংলাদেশি, সাহসী একজন মানুষকে নিয়ে আসছে, যার ভিতরে
তার দেশকে ভালোবাসে, ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, সে হল তাজুল ইসলাম। অনেক ধন্যবাদ তাকে। সে কিন্তু আসলে এই ইন্ডাস্ট্রির মূল জায়গাতে হাত দিয়েছে, যেটা আমাদের মধ্যে অনেকেই আমরা বলি মুখে কিন্তু কাজ করি না। সো আই থ্যাংক হিম, কারণ সে মুখ ফুটে বলেছে যে যদি এই সেক্টরে সাকসেস আনতে হয়, যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 2020-কে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প হিসেবে স্ট্যাবলিশ করতে হয়, তাহলে তাজুল ইসলাম ভাই যেটা বললেন, দ্যাট ইজ দ্য রুট। অল অফ আস should bring in the technical support needed by people like Tajul Islam. Finance them, give them money, give them order for the whole year, buy from them. দেখবেন হাফ দামে কেন কোয়ার্টার দামে তারা আমাদেরকে সেই একই মাল দিচ্ছে। They have been successfully dealing with Hero, they have been successfully dealing with many companies. কিন্তু ওই যে উনি মনের কথা যে বললেন, আঘাত, এই আঘাতটা কিন্তু আমাদের সবার জন্য ক্ষতিকর। আমাদেরকে সাপোর্ট করতে হবে লোকালাইজেশন অফ প্রোডাকশন, আমাদেরকে ওনাদের প্রোডাক্টকে আবার রিএক্সপোর্ট করতে হবে টু আওয়ার প্রিন্সিপালস। আমি এখন তো অ্যাজ এ রুলস এন্ড পলিসি করে দিচ্ছি ফর দ্য প্রিন্সিপালস, তোমরা যদি আমাদের এখানে লোকালি আমাদেরকে ম্যানুফ্যাকচারিং না করতে দাও, পিপল উইথ লাইক তাজুল ইসলামকে যদি তোমরা না দিতে দাও, তাহলে আমার তোমাদের মাল প্রয়োজন নাই। উই হ্যাভ টু লাভ আওয়ার কান্ট্রি। লাস্ট কোশ্চেনটা করতে চাই হাফিজ ভাইয়ের কাছে। আমরা মানে অনেক ধরনের জিনিস বললাম, বাট এই জিনিসটা যদি একটু বলেন যে এক্সপোর্ট পটেনশিয়ালটা কি বাংলাদেশের। এই আমি মতলুব ভাইয়ের কথাটা একদম শতভাগ সাপোর্ট করতে চাই, যে আসলে কতটুক দেশপ্রেম নিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করছি, সেটা আসলে বড় জিনিস। তো আপনি আমাদের মধ্যে যদি দেশপ্রেমটা তৈরি হয়, তাহলে ইন্ডাস্ট্রিটা আসলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, তা নাহলে ইন্ডাস্ট্রি আগাবে না। আমাদের আপনি যে এক্সপোর্টের কথা বলছেন, প্রথমে ম্যানুফ্যাকচারিং এ রানার প্রথম কোম্পানি যে বাংলাদেশে ম্যানুফ্যাকচার শুরু করেছে, সেই ম্যানুফ্যাকচার শুরু করতে যে প্রথম থেকে যে কতগুলো পলিসির বাধা আছে, সে বাধাগুলোকে খণ্ডন করতে হয়েছে, কত দিন লেগেছে, এই কাহিনী বলতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে, যা চাচ্ছি না। যখন আমরা এক্সপোর্টের অর্ডার পেলাম মোর দেন 150 সিসি, তখন এই বাধাটাকে দূর করতেই কিন্তু আমাদের প্রায় 1 বছর লেগেছে। তখন গভর্নমেন্ট পারমিশন দিয়েছে যে 500 সিসি পর্যন্ত এক্সপোর্ট করা যাবে। প্র্যাকটিক্যালি যে কথাটা সুজুকি এর থেকে ফাহিম অলরেডি বলেছে, আমরা 200 সিসির মোটরসাইকেল এক্সপোর্ট করলাম, যেটা প্রোডাকশন করেছে বাংলাদেশে, ট্রায়াল দিতে পারিনি। তো সেটা যে ওখানে প্রবলেম হয়েছে, আমাদের কত বড় ক্ষতি হয়েছে দেখেন। ওই প্রবলেমটা ফিক্স করার জন্য আমাদের সার্ভিসের হেড, পার্টসের হেড এবং কমার্শিয়াল হেডের 3 জন একটা ফ্লাইটে করে যাচ্ছিল, ফ্লাইট অ্যাক্সিডেন্ট করে নেপালে আমার 3 জন লোক মারা গেছে। এটা এই যে ফ্লাইট যেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যে এতটা পে করেছি আমরা টু ডেভেলপ আওয়ার এক্সপোর্ট মার্কেট, এর থেকে আর কত দিব? আমাদের 3 জন জীবন কত দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারছি না। আমরা যখন এক্সপোর্টের জন্য করতে গেলাম, নেপাল তো কোনো সার্টিফিকেট চায় না আমাদের দেশের মতন, আমাদের দেশের মাল আসলে কোনো সার্টিফিকেট লাগে না। যখনই অন্য আর কয়েকটা কান্ট্রিতে গেলাম, আমরা নেপাল আর ভুটান এক্সপোর্ট করেছি, ওরা বলছে তুমি সার্টিফিকেট দাও, তোমার সার্টিফিকেটের তো কোনো ভ্যালু নেই, একটা গভর্নমেন্ট রিকগনাইজ সার্টিফিকেট দরকার। আমরা কিন্তু গভর্নমেন্টের দুয়ারে দুয়ারে এখনো ঘুরছি সার্টিফিকেটের জন্য, সবাই খুব পজিটিভ। গভর্নমেন্টের এমন কোনো অফিস নাই যারা এটাকে ফিল করেনি যে না এটা দরকার, কিন্তু সার্টিফিকেট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটা প্রায় মোর দেন 2 ইয়ার্স হয়েছে। তো এই হার্ডেলগুলোকে আমাদেরকে ফেস করতে হচ্ছে, যেহেতু আমরা এখনো পর্যন্ত বলছি যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা তার টিথিং পিরিয়ডটাকে পার করছে। এই টিথিং পিরিয়ডের মধ্যে এই সমস্ত প্রবলেম থাকবে, এই প্রবলেমগুলোকে নিয়েই আমরা যাচ্ছি সবাই। এর মধ্যে যেটা অ্যাচিভমেন্ট কি আমাদের দেখেন, এতগুলো মোটরসাইকেল ইন্ডাস্ট্রি কিন্তু হয়ে গেছে। আজকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি পলিসি নিয়ে আমরা আলাপ করলাম, সেই পলিসির একটা প্রক্রিয়া তৈরি হবে। 2টা ভেন্ডার কিন্তু তৈরি হয়েছে। তাজুল ইসলাম সাহেবের যতই মনে ক্ষোভ থাক, উনি কিন্তু 2টা কোম্পানিকে দিতে পারছে, ওনার একটা ফুটপ্রিন্ট এখানে তৈরি হয়েছে। আরো 2টা ভেন্ডার আসার অপেক্ষায় আছে এবং এক্সপোর্টও শুরু হয়েছে, এবং এক্সপোর্টের পলিসির যেগুলো আছে, হার্ডেলগুলো আছে, সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে, আমরা আশাবাদী হব। থ্যাংক ইউ এভরিবডি। আমরা এখন প্রোগ্রামটা কনক্লুড করি। ডেফিনেটলি অটোমোবাইল two-wheeler industry growth is a very encouraging thing. Bangladesh had never been a technological industrial based country. আমাদের এখানে
ইঞ্জিনস, মেশিনস, এগুলার হিস্ট্রি খুব শর্ট। সো এই ক্ষেত্রে টু হুইলার্স এর গ্রোথ ডেফিনেটলি আমার দেশের মানুষদের সবাইকে ইন্সপায়ার করবে, এবং আমাদের ডিসকাশন শুনে আশা করি আমাদের অডিয়েন্স এবং পলিসি মেকারস তারা অনেক কিছু বুঝতে পারবেন, এবং এখানে প্রেজেন্টেশনটাও আছে, এবং আই থিঙ্ক তাতে আমাদের এখানে সাপোর্টিভ ডিসিশন গুলো আসতে পারে, যেটাতে এই নেক্সট লেভেলে আমরা যেতে পারি। তা আজ সবাইকে আমি ধন্যবাদ দিয়ে প্রোগ্রামটা শেষ করছি। আশা করি ভবিষ্যতে কোনো একটা প্রোগ্রামে আবার আপনাদের সাথে সমবেত হবো। ধন্যবাদ।